বট বাহিনী, গুপ্ত গুপ্ত এই শব্দগুলো মূলত ভারতের বুদ্ধিজীবীদের আবিষ্কার করা, এবং এই শব্দ দুইটি ব্যবহার করে যাদেরকে ঘায়েল করা হচ্ছে তারাই মূলত আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের জনাব তারেক রহমানকে দেশে আনার সুযোগ করে দিয়েছেন। আমাদের মায়ের তুল্য ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পরে 24 থেকে 30 লক্ষ মানুষকে অবাধে জানাজায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। তা নাহলে রাতের অন্ধকারে এই যে শহীদ যারা হয়েছিল তাদের যেমন কবর দেওয়া হয়েছে, আমাদের ম্যাডামকেও জোর প্রয়োগ করে প্রশাসন দিয়ে এইভাবে হয়তো কোনো এক জায়গায় কবর দেওয়া। কিছু কথা বলতেই হয়। আপনার কোনো কথা বাকি আছে রবি ভাই? জি, আমরা একটা আরবি শব্দ জানি, একটা আরবি মানে প্রবাদ, আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত, এবং হকের ব্যাপারে টিকে থাকার জন্য অনেক কথা আছে, কোরআনের মধ্যে আয়াত আছে। আমি কিছু তাত্ত্বিক কথা বলবো, সেটা হলো নির্বাচন যা হয়েছে, কেউ অভিযোগ দিচ্ছে কেউ দিচ্ছে না, সেটা পরের কথা। আমার বিবেক কি বলছে, আমার কিছু বিবেকের তাড়নায় কিছু কথা বলতে হবে, সেটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে। এই নির্বাচনটা আমরা পেয়েছি অসংখ্য মানুষের জীবনের বিনিময়। সুষ্ঠু নির্বাচন আমরা পেয়েছি অসংখ্য মানুষের টন টন লাল রঙের রক্ত এই জমিনে ফেলানোর বিনিময়। আমরা এই নির্বাচনটা পেয়েছি জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে দেশে এসে সম্মানের সাথে বাহনে চড়ে তিনি মানুষের মাঝে মাঝে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ মানুষের কাছে কথা বলার সুযোগ পেয়েছেন, ওই সকল ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়। এই বিষয়টি আমরা ভুলে গেলে চলবে না। এখন তাত্ত্বিক কথা হলো, জীবন এবং রক্ত এবং মানুষের এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, যার ভোট সেই দেওয়ার অধিকার যে পেয়েছি, রাজনীতিবিদরা একে অপরের বিপক্ষে যথাযথ কথা বলার যে সুযোগ পেয়েছি, একেবারে সেই কক্সবাজার থেকে একেবারে সেই কুড়িগ্রাম পর্যন্ত, তারপরে ওদিকে মোংলা থেকে সিলেটের জকিগঞ্জ পর্যন্ত বিচরণ করার যে সুযোগ পেয়েছি, এগুলো রক্ত এবং জীবনের বিনিময়। এই নির্বাচনে জনগণের ভোট দিয়ে জনগণ তাদের প্রতিনিধি, তাদের পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করবেন। যদি কোনো অশুভ শক্তি, বিশেষ করে আমলারা, ম্যাজিস্ট্রেট বলবো না এখানে, বিশেষ করে যারা রিটার্নিং অফিসার এবং আপনার যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা যদি তাদের অশুভ কোনো অপকৌশলে এবং তাদের নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো একটি পক্ষকে, আমি কোনো পক্ষের কথা উল্লেখ করছি না, পক্ষকে ভোটের মূল্যায়ন না করে জনগণের সমর্থনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাকে না করা, নাকে হা করে যদি কাউকে ক্ষমতায় বসায়, তাহলে সেই দল এই জাতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হবে। তার মধ্যে 1 নম্বর ব্যর্থতা আসবে, আল্লাহ তাআলার সাহায্য এবং রহমত থেকে তারা বঞ্চিত হবে। হাদিস শরীফে সে কথাগুলো আছে। আল্লাহ তাআলার সাহায্য এবং রহমত থেকে তারা নিশ্চিত জনগণের ভোট না নিয়ে যদি ক্ষমতায় আসে কোনো শক্তিকে ব্যবহার করে, তাহলে রহমত এবং আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবেই হবে। এরপরে দ্বিতীয় যে কাজটি তারা ব্যর্থ হবে, তার কারণ হলো তারা কর্ম পরিকল্পনার ক্ষেত্রে অজস্র ভুল পরিকল্পনা গ্রহণ করবে। রাস্তা যেমন ভুলে গেলে গন্তব্যে পৌঁছানো যায় না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কর্ম পরিকল্পনা যদি ভুল হয়ে যায়, তাহলে জনগণের ম্যান্ডেটের পরিবর্তে জনগণের দুশ্মনে পরিণত হয়ে জুতা পিটা খেয়ে আবার নেমে যাওয়ারও সম্ভাবনা আছে। দেশের সেবার পরিবর্তে যখন এই কায়েমি স্বার্থবাদী দলগুলো, আমি কাউকে নাম ধরে বলছি না, যখন নিজের এবং দলের সেবা করা শুরু করে, তখন জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিজের নির্বাচিত এলাকায় নিজেরা ফ্রিলি মুভ করা, চলাফেরা করা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সকল বাঘা নেতারা নিজের এলাকায় অবাঞ্ছিত হয় এবং এক পর্যায়ে শেখ হাসিনার মতো 5ই অগস্টে দিনের বেলায় চোরের মতো পালিয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়। এই বিষয়গুলো যেন আমাদের যারা ক্ষমতায় এসছেন তাদের মনের মধ্যে দৃঢ়ভাবে স্থান দেন এবং বারবার যেন এই কথাগুলো মনে রাখেন। আমার দ্বিতীয় পর্বে আমি কথা বলতে চাই, সেটি হলো, আমার কিছু কথা আছে, যেমন জামায়াত ইসলামীর আমিরের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে আমার কাছে মনে হয়েছিল তিনি হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে 11 তারিখ কথা বলেছেন, মিডিয়াতে কথা বলেছেন, কিন্তু নির্বাচনের পরে
তিনি বললেন তার যে ভাষা, তার যে শব্দ চয়ন, এটা খুব নমনীয় হয়ে গেছে। এরপরে আমি তাকে আক্রমণ করতে চাচ্ছি না, এই জন্য আমি জামাত ইসলামী সম্পর্কে চিনি, জামাত ইসলামী সম্পর্কে জানি, জামাত ইসলামীর যে জবাবদিহিতা এটা বুঝি। এই জন্য তো নিজের ত্রুটি আর অপরাধ যদি কেউ অপরের উপর চেপে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু খুব জঘন্য একটা জুলুম। এই জুলুমের মধ্যে আমি সহ, আমার রবি ভাই সহ আমরা কেউ যেন না যাই। আরেকটি কথা আমি বলতে হয় এখানে, রবিবার কথার একটু জবাব দিচ্ছি বিনয়ের সাথে। আমরা একটি শব্দ প্রয়োগ করা শুরু করেছি, বট বাহিনী, গুপ্ত। এই শব্দগুলো মূলত মূলত ভারতের বুদ্ধিজীবীদের আবিষ্কার করা, এবং এই শব্দ দুইটি ব্যবহার করে যাদেরকে ঘায়েল করা হচ্ছে তারাই মূলত আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের জনাব তারেক রহমানকে দেশে আনার সুযোগ করে দিয়েছেন। আমাদের মায়ের তুল্য ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পরে 24 থেকে 30 লক্ষ মানুষকে অবাধে জানাজায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। তা নাহলে রাতের অন্ধকারে এই যে শহীদ যারা হয়েছিল তাদের যেমন কবর দেওয়া হয়েছে, আমাদের ম্যাডামকেও জোর প্রয়োগ করে প্রশাসন দিয়ে এইভাবে হয়তো কোনো এক জায়গায় কবর দেওয়া হতো। এই কোনো অবস্থাতে মরহুম জিয়াউর রহমানের কবরের পাশে তাকে কবর দেওয়ার সুযোগ দেওয়া হতো না। এই জন্য আমি মনে করি, এখন দ্বিতীয় পর্বে আমি মনে করি যে বিএনপি যেহেতু 213 অথবা কম বেশি সিট পেয়ে ক্ষমতায় আসছেন, আগামী 4 দিনের মধ্যে হয়তো ক্যাবিনেট গঠন হবে। এই বিএনপির বিশেষ করে কর্ণধার, চেয়ারম্যান, আমাদের সমবয়স্ক কতটুকু শিক্ষিত অশিক্ষিত সেটা নিয়ে এখানে পর্যালোচনা করার প্রয়োজন নাই। তিনি, তার জন্য আমাদের লিখিত কিছু প্রস্তাব যাবে, আমি বিশেষ করে আমি লিখবো এটা। 1 নম্বর হলো, তাকে যদি 5 বছর ক্ষমতায় থাকতে হয়, 5 বছরের পরে যদি শেখ হাসিনার মতো ক্ষমতা ছেড়ে কোনো মানে কায়দায় দেশ ছেড়ে পালিয়ে যেতে না হয়, সে কারণে তার প্রথম কাজ কি করণীয় হলো 5টি। 1 নম্বর হলো, আওয়ামী লীগের ন্যারেটিভ বিষয়গুলো যা ছিল সেগুলো একেবারে অক্ষরে অক্ষরে দূরীভূত করা। 2য় নম্বর হলো, জনগণের অধিকার জনগণকে বুঝে দেওয়া। এই ব্যাপারে কোরআনের আয়াত হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন যে তোমাদের কাছে যে আমানত দেওয়া হয়েছে, নেতৃত্ব কর্তৃত্ব, এটা যার যা পাওনা তার কাছে তা পৌঁছিয়ে দেওয়া। 3য় যে কাজটি করা দরকার, দেশের নিরাপত্তার জন্য কে আমার দল করেছে অথবা আমার বিপক্ষে, কে আমাকে ভোট দিয়েছে অথবা আমার প্রতিপক্ষকে ভোট দিয়েছে, সর্বস্তরের জনগণ, আমি প্রাইম মিনিস্টার হওয়ার পর তারা আমার দেশের জনগণ, তাদের শান্তি নিরাপত্তা সমভাবে দেওয়ার জন্য দায়িত্ব নিতে হবে। 4 নম্বর হলো, অর্থ, রাষ্ট্রীয় সম্পদ 28 লক্ষ কোটি টাকা যা পাচার হয়েছে, এই পাচার করার এই পথ থেকে 100% একেবারে উল্টা পথে ধাবিত হতে হবে, যেন আমাদের দ্বারা, জনাব তারেক রহমান সাহেব, আপনার দ্বারা, আপনার ক্যাবিনেটে যারা থাকবেন, আপনার দলীয় নেতারা যারা থাকবেন, তারা কোনো অবস্থাতে একটি টাকাও, রাষ্ট্রীয় টাকাও যেন আত্মসাতের কোনো পর্যায়ে না পড়ে, সেরকম পথের দিকে অগ্রসর না হয়। এই কাজগুলো করা দরকার। এরপরে মানুষের শান্তির জন্য, নিরাপত্তার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আনা, এই বিষয়গুলো। এছাড়াও আরো কথা আছে, সেগুলো এখন বলা যাচ্ছে না। বর্জনীয় এরকম 5টি বিষয় আমি নোট করতেছি। আমি একটা বুকলেট তৈরি করে বিএনপির যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, যারা যারা ক্যাবিনেট মেম্বার হবেন, তাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার সাথে ইউনিভার্সিটি লেভেলের 2জন টিচার আছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, আর একজন রাষ্ট্রবিজ্ঞানের, আপনার বিশেষ করে জাহাঙ্গীরনগরের প্রফেসর। 2জনই ডক্টর, এবং রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর যিনি, তিনি একটি পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও 4 বছর ছিলেন। আমরা 3জনে এই কাজটি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেষের দিকে আমি কিছু কথা বলতে চাই, সে কথাটি অত্যন্ত অপ্রিয় কথা। আমি মনে করি বিনয়ের সাথে, রবি ভাই আপনি বয়সে আমার বড় হবেন, আমি মনে করি বাংলাদেশে যদি জুলাইয়ের বিপ্লব, জুলাইয়ের আন্দোলন, ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দল তাদের সাথে, এবং এনসিপি নামে যারা এই দলটি গঠন করেছে, এই ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধভাবে ময়দানে না নামতো, কোঠা আন্দোলন, অধিকারের আন্দোলন, এক পর্যায়ে এক দফা আন্দোলন করে এই আন্দোলন যদি না করতো, তাহলে আমরা এখনো স্বাধীনতার স্বাদ পেতাম না।